এখানে উদ্ভিদের আলোর প্রয়োজন হয় না। তাহলে কিভাবে সালোক সংশ্লেষণ করে? এই যে উদ্ভিদ আলো উৎপন্ন হয় না, আলো মানে আলো ছাড়া সালোক সংশ্লেষণ করে, এই প্রক্রিয়ায় সালোক সংশ্লেষণে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি বিক্রিয়া ঘটে না। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডকে উদ্ভিদ টেনে নেয়, কার্বন ডাই অক্সাইডটাকে উদ্ভিদ নিজের মধ্যে নিয়ে নেয়, এই নিয়ে নেওয়ার প্রক্রিয়াটা আলোক নিরপেক্ষ পর্যায়ে ঘটে তিন ভাবে। মানে এটাকে এভাবে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ। ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পড়ছো না, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়, বিজারিত মানে কি বলছিলাম? উদ্ভিদ নিয়ে নেয়, নিজের মধ্যে টেনে নেয়। ওরকম আত্তীকরণ মানেও উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডকে নিজের করে নেয়, টেনে নেয়। তাহলে কার্বন ডাই অক্সাইড আলোক নিরপেক্ষ পর্যায়ে আত্তীকরণ প্রক্রিয়াটাকে তিন ভাবে ভাগ করা হয়েছে, বা এটা আত্তীকরণের তিনটা রাস্তা আছে, তিনটা পথ আছে। সেই রাস্তাগুলো কি কি বা সেই প্রক্রিয়াগুলো কি কি? একটা হলো C3 চক্র, আরেকটা হলো C4 চক্র, আরেকটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। বিপাকের ইংরেজি হলো মেটাবলিজম। ক্রেসুলেসিয়ান অ্যাসিডের এ আর মেটাবলিজমের এম, এটাকে বলা হয় CAM চক্র বা CAM প্রক্রিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের তিনটা রাস্তা বা তিনটা প্রক্রিয়া, একটা C3 চক্র, একটা C4 চক্র, একটা হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। তোমার এই অধ্যায়ে শুধুমাত্র C3 আর C4 নিয়ে আলোচনা আছে, ক্রেসুলেসিয়ান নিয়ে যেহেতু আলোচনা নেই, ক্রেসুলেসিয়ান নিয়ে আমি এখানে আলোচনা করব না। এখন C3 চক্র, C3 C4 ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক তিনটাই কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে পড়ে। C3 চক্র বা কেলভিন চক্র। এটাকে কেন কেলভিন চক্র বলা হয়, কেন C3 চক্র বলা হয়, এটা আমাদের জানা লাগবে। দেখো, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে সালোক সংশ্লেষণ ঘটে, আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। আমাদের চারপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখতে পাই, তোমাকে যদি আমি বলি তুমি 10টা উদ্ভিদের নাম মনে করো, সাধারণভাবে তুমি এগুলো মনে করবে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, গোলাপ, জবা ইত্যাদি, এগুলো মনে করবে। তাহলে কমন যে উদ্ভিদগুলো আমাদের চারপাশে আমরা যত উদ্ভিদ দেখতে পাই সাধারণত, সেগুলোর অধিকাংশই C3 চক্রের মাধ্যমে ঘটে। তাহলে অধিকাংশ চক্রই C3 চক্রের মাধ্যমে ঘটে। আমরা চারপাশে যেগুলো দেখতে পাই রাতের বেলা এরা C3 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে C3 চক্র, এটা তিনজন বিজ্ঞানী এখানে আলোচনা করছেন। বিজ্ঞানীদের নাম হলো বিজ্ঞানী মেলভিন কেলভিন। আমরা যে তাপমাত্রা একক দেখছি কেলভিন, ইনি কিন্তু সেই কেলভিন না, ইনার পুরো নাম হলো মেলভিন কেলভিন। আরেকজন বিজ্ঞানী আছে বেনসন, আরেকজন বিজ্ঞানীর নাম হলো ব্যাসাম। তাহলে তিনজন বিজ্ঞানী মিলে এই C3 চক্রটা উদ্ভাবন করছেন, কিন্তু এখানে মূল যে কাজটা বা সবচেয়ে বেশি যে তার ভূমিকা, তার নাম হলো বিজ্ঞানী কেলভিন। তাই বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। আর এই কেলভিন চক্র আবিষ্কারের কারণে বিজ্ঞানী কেলভিনকে 1961 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1961 খ্রিস্টাব্দে তাকে নোবেল দেওয়া হয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য, যে কত সালে নোবেল পুরস্কার পান। সাধারণত সালগুলা জীববিজ্ঞানে তেমন আসে না, কিন্তু এই সালটা গুরুত্বপূর্ণ, যে বিজ্ঞানী কেলভিন নোবেল পুরস্কার পান 1961 সালে। নোবেল পান বিজ্ঞানী ক্যালভিন নোবেল পুরস্কার পান 1961 সালে। এখন আমরা দেখব কেলভিন চক্রটা। তোমাদের বইয়ে কেলভিন সাইকেল বিস্তারিত দেওয়া নেই, আমরা কেলভিন চক্রটা একটু দেখব বিস্তারিত। কেলভিন চক্রটাতে কি ঘটে খুবই সংক্ষিপ্ত আকারে দেখব। কেলভিন চক্র নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট অনেক বড় করে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, এখানে আমরা সংক্ষেপে দেখব যে এখানে কি ঘটে। দেখো, উদ্ভিদে তো পাতা থাকেই, আর সে পাতায় কি থাকে? পাতায় থাকে কার্বন ডাই অক্সাইড। আর উদ্ভিদে
আগে থেকেই উদ্ভিদের পাতায় একটা পদার্থ থাকে, তার নাম হলো রাইবোলোজ 1,5 ডাইফসফেট। রাইবোলোজ 1,5 ডাইফসফেট। ডাই এর জায়গায় অনেক জায়গায় দেখবা এরকম লেখা থাকতে পারে ডাই বা বিসফসফেট। তাহলে উদ্ভিদের পাতায় থাকে কার্বন ডাই অক্সাইড আর থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা হলো 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বন ডাই অক্সাইড আর 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট বিক্রিয়া করে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা হলো অস্থায়ী। তারপর এই কিটো অ্যাসিডটা ভেঙে যায়, ভেঙে যে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেটা হলো কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান। দেখো প্রক্রিয়াটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি ধাপ স্টেপ বাই স্টেপ দেখো তাহলে কঠিন মনে হবে না। পাতায় কার্বন ডাই অক্সাইড থাকে, রাইবোলোজ 1,5 ডাইফসফেট যেটা 5 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে 5টা কার্বন, কার্বন ডাই অক্সাইডে থাকে 1টা কার্বন, এই হলো 6টা কার্বন। তাহলে এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করবে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট। তাহলে এইগুলো বিক্রিয়া করে, এটা উদ্ভিদের পাতায় থাকে, এটাও পাতায় থাকে, এইগুলো বিক্রিয়া করে প্রথম উৎপন্ন করলো কি 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। এটা হলো কেলভিন চক্রের প্রথম উৎপন্ন পদার্থ 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা স্থায়ী হয় না, এটা দ্রুত, খুবই দ্রুত বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত মানে ভেঙে যায়, ভেঙে যে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ছিল 6 কার্বন বিশিষ্ট, এখানে হলো 3 কার্বন বিশিষ্ট, তাহলে 6 তো মিলল না। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডে যদি 2 অণু উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হলেই 3 দুগুণে 6টা কার্বন মিলে গেছে। তারপর এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড আবারও বিভিন্ন প্রক্রিয়ায় ভেঙে যায়, ভেঙে যে উৎপন্ন করে দুইটা জিনিস, একটা হলো ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট উৎপন্ন করে, আর উৎপন্ন করে হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড। তারপর এই দুইটা মিলে যায়, মিলে যে উৎপন্ন করে গ্লুকোজ। আর উৎপন্ন করে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। আচ্ছা, তাহলে শুরু থেকে আরেকটু ভালো করে দেখো। কার্বন ডাই অক্সাইড পাতায় থাকে, তার সাথে পাতায় থাকে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড, যেটা প্রথম উৎপন্ন হয় কিন্তু এটা অস্থায়ী। আর তারপর সেটা বিয়োজিত হয়ে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু উৎপন্ন করে, যেটা এই কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। যেহেতু 3 কার্বন বিশিষ্ট, প্রথম স্থায়ী উপাদান হলো 3 কার্বন বিশিষ্ট, এই জন্য কেলভিন চক্রের অপর নাম হলো C3 চক্র। C3 চক্র। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফো হলো P আর
গ্লিসারিক জি, অ্যাসিড হলো এ, এই জন্য এটাকে 3PGAO বলা হয়, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট, এটাকে দেখবে এরকম লেখা থাকে RUBP, রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এগুলো অপর নাম, তোমরা যে কোনো একটা শিখবে। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা আবারও ভেঙে যায় কিভাবে, এখানে এই এটিপি থেকে এডিপি, আবার এডিপি থেকে এটিপি, এগুলা উৎপন্ন হতে থাকে। তারপর যে আলোক নিরপেক্ষ পর্যায় ছিল NADPH প্লাস H প্লাস প্লাস ইলেকট্রন, এইগুলোর ক্রিয়া বিক্রিয়ায় 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় দুইটা উপাদান, একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আরেকটা হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড। তারপর এই দুটো আবার বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ, যেটা উদ্ভিদের প্রয়োজন। এই গ্লুকোজটাই উদ্ভিদের প্রয়োজন, কেলভিন চক্র থেকে উদ্ভিদ গ্লুকোজ উৎপন্ন করে। এই গ্লুকোজই কিন্তু উদ্ভিদের তৈরি করা, এই প্রক্রিয়া তৈরির মূল উদ্দেশ্য। আর সাথে সাথে পাশাপাশি উৎপন্ন হয় রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এই যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট উৎপন্ন হলো, এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট আবারও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে, এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকে। এটা হলো C3 চক্র বা কেলভিন চক্র। এটা তোমাদের বইয়ে দেওয়া নেই, তোমরা একটু এটা ভালো করে নোট করে নিবা। আর C4 চক্র নিয়ে আমাদের বিস্তারিত তেমন কিছু জানতে হবে না। C4 চক্র C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম কেলভিন চক্রে আমাদের চারপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখি অধিকাংশই C3 চক্রের মাধ্যমে রাতের বেলা সালোক সংশ্লেষণ করে। কিন্তু কিছু পদার্থ আছে বা কিছু উদ্ভিদ আছে যারা রাতের বেলায় C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে, যেমন ভুট্টা, ইক্ষু, তারপর হলো নটে গাছ, এরকম বেশ কিছু উদ্ভিদ আছে যারা C4 চক্রের মাধ্যমে রাতের বেলায় সালোক সংশ্লেষণ করে। ভুট্টা, ইক্ষু, নটে গাছ, এইগুলো C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ করে। আর এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করছিলেন বিজ্ঞানী MD হ্যাচ ও CR স্ল্যাক। এই দুজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। আর এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা। এখানে আরো বেশ কিছু আছে, 2-3টা। তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী উপাদান হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমরা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত জানো, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তারপর অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা জানো COOH, এটা হলো অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে অক্সালিক অ্যাসিড হলো COOH, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আর 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হলো COOH বন্ড CH2 বন্ড CO বন্ড COOH। এটা হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এটা আরো ছোট করে লেখা যায়, কার্বন 1 2 3 4, চারটা কার্বন C4, H হলো 2 3 আর একটা 4 H4, আর অক্সিজেন হলো 2 3 আর 2 5 O5। তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী উপাদান হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এটা এই উদ্ভিদে ঘটে ভুট্টা। আর দুজন বিজ্ঞানী MD হ্যাচ ও CR স্ল্যাক, এদের নাম অনুসারে এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। এই হলো
সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়।